তোমার প্রাপ্তিতে আমার সমাপ্তি। সূচনা পর্ব। মিস মেহের, আফরোজ, আপনি মা হতে চলেছেন। কথাটা বিষের মতো ঠেকল আমার কাছে। ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তাকাবেন না কেন? একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, কথাটা বলাও তো কেমন একটা শোনায়। আমি ডক্টরের থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম হসপিটাল থেকে। তখনই কল এলো মায়ের। আমি রিসিভ করতেই মা বলল, ডক্টর তোকে ডেকেছে মেহের। আমি আশা করব তুই আজ অন্তত একটু তাড়াতাড়ি ফিরবি। আসছি মা, আমি আসছি বলেই ফোন কাটলাম আমি। মাথা ঘুরছে, কাল রাত থেকেই কিছু খাওয়া হয়নি। এর উপর মাহিন আমার ফোনটাও তুলছে না। বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হলো। হ্যাঁ মেহের, বলো। মাহিন কোথায়? নাইম একটু চুপ করে রইল। আমি অস্থির হয়ে উঠলাম। একবার জিজ্ঞেস করতে উদ্যত হতেই নাইম বলল, মাহিন ভাই ভাবির বাসায় গিয়েছে। কথাটা শুনেই ফোন রেখে দিলাম আমি। হঠাৎ করে ভীষণ অসহায় মনে হতে লাগলো নিজেকে। কার সন্তানের মা হতে চলেছি আমি, যে লোকটা একটুও ভাবে না আমার কথা? হাহ, ভাববেই বা কী করে? আমি তার কে হই? কেউ না, একটা বাইরের মেয়ে আমি। কথাগুলো ভাবতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মাথাও ঘুরছে ভীষণ। হঠাৎ করেই দুই চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। এরপর আর কিছুই মনে নেই। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। আশেপাশে তাকাতেই দেখলাম ডক্টর নীলাকে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি ভীষণ দুর্বল মেহের। আপনার শরীরে হিমোগ্লোবিনও কম। এমন চললে প্রেগনেন্সিতে অনেক সমস্যা হবে। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড? কথাটা আমার কানে লাগলো। আমার কান্না আসতে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার হাজবেন্ড নেই। এবার ডক্টর নীলা চমকালেন। বললেন, তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের? না, এই বেবির বাবা মাহিন মির্জা। হোয়াট? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জার? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ডক্টর নীলা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, ডক্টর মাহিন মির্জার ওয়াইফ রয়েছেন, এই কথা আপনি জানেন? জি ডক্টর। কি বলছেন কি আপনি? মিস মেহের, আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কী সম্পর্ক, কিন্তু ডক্টর মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল। তিনি যদি এইসব জানেন তাহলে কি হবে ভাবতে পারছেন? আমি হাসলাম ডক্টর নীলার কথা শুনে। একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে যেতে হবে ডক্টর। ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন না আমায়। আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে। গা গুলিয়ে উঠছে, কিছু খাওয়া দরকার। কথাটা ভেবে পাশের এক দোকানে গেলাম। তখনই মাহিনের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ির গ্লাস একটু নামিয়ে বলল, উঠে এসো। আমি গিয়ে বসলাম গাড়িতে। মাহিন গাড়ি স্টার্ট দিল। এক পলক আমার দিকে তাকালো না পর্যন্ত। আমার ভীষণ খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি কোনো রকমে মাহিনকে বললাম, আমার খুব খারাপ লাগছে, গ্লাসটা একটু নামাবেন? পারবো না বলেই মাহিন মিউজিক অন করলো। আমার তখন অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল, তবুও মাহিন গ্লাস নামালো না, আর না আমার দিকে খেয়াল করলো। এভাবেই পুরো রাস্তা এলাম। মাহিনের নিজস্ব অ্যাপার্টমেন্টে গাড়ি থামতে আমি দ্রুত গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। সেদিকেও মাহিনের কোনো পাত্তা নেই। ও লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে অনবরত। আমি বুঝি না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আমার যেতে দেরি হওয়ায় মাহিন এসে আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তোমার কি মনে হয় মেহের? আমি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার অবাধ্য হওয়া শিখেছ দেখছি। আমি হাসলাম। মাহিন তাতে পাত্তা দিল না। আমাকে টেনে নিয়ে গেল ও। ফ্ল্যাটে ঢুকতে আমার কান্না পেল। এই ফ্ল্যাটটা আমি সাজিয়েছিলাম।
অথচ কয়েকদিন আগে নিধি এসে সব কিছু বদলে ফেলেছে, এমনকি দেওয়ালের রংটা পর্যন্ত। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে রুমে যেতেই মাহিন নিজের শার্ট খুলে আমার উপর ছুঁড়ে দিল। শাওয়ার নিতে যাওয়ার আগে বলল, নিধি একটা শ্যুটের জন্য ইন্ডিয়া গেছে 2 মাসের জন্য। এই 2 মাস তুমি এখানেই থাকবে। আমি কিছু বললাম না, ইচ্ছে করছে না কিচ্ছু বলতে। ব্যাগ থেকে ইনহেলার বের করলাম, তখনই চোখে পড়ল রিপোর্টটা। আমি জানি এই প্রেগনেন্সি জার্নিটা আমার জন্য অনেক কঠিন হতে চলেছে, তবুও আমি এই প্রাপ্তিটা চাই। জীবনে সব স্বপ্ন ভেঙে গেছে আমার, তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া। আমি এই প্রাপ্তিটা পেতে চাই। আমিও চাই আমার কোলে ছোট ছোট হাত পা নাড়ুক একটা ছোট্ট শরীর, যার একমাত্র ভরসা হব আমি। আমাকে না দেখলে সে কেঁদে উঠবে। কিন্তু আদেও আমার এই স্বপ্ন পূরণ হবে? কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল। তখনই আমার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে নিল মাহিন। আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? আমি উত্তর করলাম না। মাহিন রিপোর্টটা ভালোভাবে দেখল। এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকমভাবে তাকালো। ওর চোখে মুখে একটা খুশির ঝলক। মাহিন আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? আমি মাথা নাড়ালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু ভালো ব্যবহার পাবো। এবার হয়তো মাহিন আমার কথা শুনবে, আমার একাকিত্ব জীবনে ক্ষণিকের সুখ পাখি হবে। কিন্তু আমার সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করলো নিধিকে। জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে। আমার মনে হতে লাগলো, আমি কেন বেঁচে আছি? কেন আমার জীবনটা এতটা অন্যরকম? কেন কেন খুশি আমার কাছে আসে না? কেন সব কিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয়? কেন? আর ভাবতে পারছি না। ফ্রেশ হওয়া দরকার। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হতেই দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন। আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো। নিধি হাসিমুখে বলল, অভিনন্দন মেহের, ফাইনালি আমি মা হচ্ছি। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি মাহিনকে বলছি তোমাকে কিছু গিফট কিনে দিতে, আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনবো। আমি মলিন হাসলাম উত্তরে। নিধি আরও অনেক কথা বলল, যা আমার কান অবধি পৌঁছালো না। এর মাঝে মায়ের ফোন এলো। মাহিন ব্যস্ত নিধির সাথে কথা বলায়। আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। তখন যেতে বলেছিল, মাহিনের জন্য যেতে পারিনি। এখন চট করে দেখা করে আসি। আমি দ্রুত তৈরি হয়ে বের হলাম মায়ের সাথে দেখা করার জন্য হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ডক্টরের সাথে কথা বললাম। এরপর গেলাম মায়ের কেবিনে। মা আমাকে দেখে মুখ ফুরিয়ে নিলেন। আমি জানি আমার মা অভিমানী, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সরি মা। মা চুপ করে আছে। আমি এবার মাকে জড়িয়ে ধরলাম। মার রাগ ভেঙে গেল। আমাকে জিজ্ঞেস করলো, কখন আসতে বলেছিলাম তোকে? সরি মা। থাক আর সরি বলিস না। মাহিন এসেছিল জানিস? ইস, কি ভালো ছেলেটা, কত মার্জিত, ভদ্র, একদম আমার মনের মতো। যদিও বিবাহিত না হতো তাহলে আমি তোর বিষয়ে ওর সাথে কথা বলতাম। ছেলেটা কতটা করছে ভাব আমাদের জন্য। আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তোকেও তো একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আবার থাকার জায়গাও দিয়েছে। মাশাআল্লাহ। মাহিনের নামে মায়ের প্রশংসা শুনে আমার হাসি পেল। যাকে নিয়ে মায়ের এত গর্ব, সে আসলে কতটা নীচ মনের মানুষ তা জানলে মা কী করতো কে জানে। আমি মায়ের সাথে মাহিনের ব্যাপারে কথা বাড়ালাম না। মায়ের ওষুধগুলো দেখতে লাগলাম। আমার ফোনটা ছিল মায়ের পাশে। আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি। ঠিক এমন সময় মাহিনের ফোন আসে। মা ফোনটা রিসিভ করে আর অবাক নয়নে আমার দিকে তাকায়। মাহিনের ফোনটা মা রিসিভ করে আমাকে বলে, মেহের, মাহিন তোকে ফোন করছে কেন? আমি চমকালাম। দ্রুত এসে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, মাহিন
তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আমি কথা বলে আসছি। বলেই আমি কেবিনের বাইরে এলাম। ফোন কানে ধরতেই মাহিন পাঁচ খাই কণ্ঠে বলে উঠল, আমাকে না বলে তুমি বাইরে গিয়েছো কেন মেহের? মায়ের সাথে দেখা করতে এসেছি। সেটা আমাকে বলেও যাওয়া যেত না? আমি পুরো বাসায় তোমাকে খুঁজছি, এমনকি এই মুহূর্তে আমি গাড়ি নিয়ে রাস্তায় তোমাকে খুঁজে চলেছি। তুমি হসপিটালের বাইরে এসে দাঁড়াও, আমি আসছি। বলেই কল কেটে দিল মাহিন। আমার উত্তরের অপেক্ষাও করল না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে বলল, শোন না মেহের, আমি তোর জন্য দুধ আনাচ্ছি, তুই খেয়ে নে। দুধ আনার কি দরকার ছিল মা? আর তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি নিজের খেয়াল রাখতে পারি। তবুও মেহের, তোর বাবা বেঁচে থাকলে তোকে আরও কত আদরে রাখতো। আমি তো সামান্য দুধও খাওয়াতে পারিনি। কথাটা বলেই চোখের পানি মুছল মা। আমি আর কথা বাড়ালাম না, না হলে মার পুরনো দিনের কথা মনে পড়বে, এতে মা আবারও ভেঙে পড়বে। আমি চুপচাপ দুধের গ্লাসটা নিলাম। দুধের গন্ধ নাকে লাগতেই আমার গা গুলিয়ে বমি এলো। আমি ছুটে গেলাম ওয়াশরুমে। মা আমাকে অবাক চোখে তাকালো। চোখে মুখে পানি দিয়ে বের হতেই মা জিজ্ঞেস করলো, দুধ তো তোর অনেক পছন্দের খাবার, আজ এমন হলো কেন? জানি না মা, হয়তো সারাদিন না খাওয়ায় এমনটা হয়েছে। তুই খাসনি সারাদিন? না মা, সময় পাইনি, এখন বাসায় গিয়ে খাবো। ও আচ্ছা, যা তবে। আমি সুস্থ থাকলে তোর সাথে গিয়ে তোকে নিজে হাতে রান্না করে খাওয়াতাম। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে আমার সাথে বাসায় যাবে মা। আমি আসছি, নিজের খেয়াল রেখো। মায়ের থেকে বিদায় নিয়ে হসপিটালের বাইরে আসতেই নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে দেখে এগিয়ে এসে বলল, মেহের তুমি ঠিক আছো? হ্যাঁ। তোমার শরীর এখন কেমন আছে? মাহিন ভাইয়া বলছিল তুমি নাকি অসুস্থ, তাই কয়েকদিন কাজে আসতে পারবে না। না, তেমন কিছু হয়নি, কাল থেকে আমি কাজে জয়েন করব। ঠিক আছে। বলে আমার গালে হাত রাখল নাইম। আমি হাতটা সরিয়ে দিয়ে চলে এলাম। বড্ড অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা দোকানের পাশে দাঁড়ালাম। তখনই মাহিনের গাড়ি এসে থামলো আমার সামনে। আমি এগিয়ে গেলাম গাড়ির দিকে। মাহিন গাড়ির গ্লাস নামিয়ে এক পলক আমাকে দেখলো, এরপর ইশারায় ভেতরে ডাকলো। আমি উঠলাম গাড়িতে। মাহিন আমার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা আমি দিয়েছিলাম যেন প্রয়োজনে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। তুমি তো দেখি ফোন যেখানে সেখানে ফেলে রাখো। সাহস বেড়ে গেছে তোমার মেহের। সব কথায় সাহস বেড়ে গেছে বলবেন না মাহিন। আমি মায়ের কাছে গিয়েছিলাম, নার্সের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কাছে ছিল না। এবার মাহিন আমার দিকে ঝুঁকলো, দুহাতে আমার গাল চেপে বলল, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই এখন তোমাকে আমার কথা শুনে চলতে হবে। নিজের মনমানি বাদ দিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে আর হসপিটালে আসার দরকার নেই, আর না কাজে যাওয়ার। আমি মাহিনকে ধাক্কা দিয়ে সরালাম। বললাম, আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিতে পারেন না মাহিন। আমি আপনার সন্তানের মা। কথাটা যখন বললেনই তখন একটু সন্তানের মাকে তার প্রাপ্য সম্মানটুকুও দিন। আমার কথায় মাহিন তাচ্ছিল্যের সুরে হাসল। আমি আর কিছুই বললাম না। পার্কিংয়ে আসতেই আমি গাড়ি থেকে নামলাম। তখনই মাহিনের কাছে ফোন এলো নিধি আপুর। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাসায় ঢুকলাম। মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। কিচেনে গিয়ে দেখি বাইরে থেকে খাবার এনে রাখা। আমি সেগুলো প্লেটে বের করলাম। এরপর ডাইনিং টেবিলের ওপর প্লেটটা রেখে মাহিনকে ডাক দিতেই মাহিন বলল, আমি রুমে আসছি, যা বলার এখানে এসে বলো। আমি এক গ্লাস পানি ঢাললাম। এরপর পানিটা খেয়ে চেয়ারে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। বেশ কিছুটা সময় পর আমি উঠে গেলাম মাহিনের রুমে। দেখলাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে মাহিন। সামনের টেবিলে কয়েকটা ওয়াইনের বোতল রাখা। আমাকে দেখেই মাহিন বলল, আমাকে ওয়াইন বানিয়ে দাও। আপনি খাবার খাবেন না?
মাহিন এবার আমার দিকে তাকালো, পা থেকে মাথা পর্যন্ত আমাকে পর্যবেক্ষণ করে বলল, খাইয়ে দাও। অবাক হইনি কথাটা শুনে। বিগত 6 মাস ধরেই আমাকে যে কোনো একবেলা খাইয়ে দিতে হয় মাহিনকে। আমি মাহিনকে খাইয়ে দিয়ে নিজে খেলাম। এরপর রুমে যেতেই মাহিন ডাকলো। আমি বিছানা গুছিয়ে আবারও মাহিনের রুমে গেলাম। মাহিন বলল, আজ থেকে তুমি এই রুমেই শুতে পারো মেহের। তার দরকার নেই, আমি ওই রুমেই ঠিক আছি। ঠিক নেই, যদি রাতে কোনো প্রবলেম হয় বা তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? দেখো মেহের, বেবির বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো তুমি। না বলে আমি চলে এলাম। আর যাই হোক, মাহিনের সাথে আমি থাকবো না। রাত ৩টা। মাহিনে চিল্লানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দ্রুত মাহিনের রুমে যাই। দেখি ওয়াইনের বোতল দুটো ভেঙে নিচে পড়ে আছে। পুরো ফ্লোর জুড়ে কাঁচ। ফোনে কারোর সাথে রাগারাগি করছে মাহিন। এক পর্যায়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মাহিন। বলল, বাস্টার্ড একটা। কাকে এভাবে বকাবকি করছে জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে মাহিন তাকালো আমার দিকে। ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, নাইমের সাথে এত মেলামেশা কিসের তোর, হ্যাঁ? আমি টাকা দিচ্ছি বলে তুই আমার কাছে আছিস, এমন কথা নাইমের কাছে কিভাবে? কেন বলেছিস ওকে এগুলো? মাহিন, ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য ধরিনি আমি। তুই নাইমকে আর কি বলেছিস আমাদের কথা? আমি কিছুই বলিনি। তাহলে ও কিভাবে জানলো এই কথাগুলো? সেটা আমি কিভাবে বলবো? মিথ্যাবাদী মেয়ে একটা। কি ভাবছো নিজেকে? এভাবে সবাইকে জানিয়ে দেবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? প্লিজ মাহিন, আমার জানানো হলে আমি 6 মাস আগেই জানাতাম। তখন যখন জানাইনি এখন কেন জানাবো? আপনার কোথাও ভুল হচ্ছে। একদম না। নাইম আমাকে ফোন করে চার্জ করে আমি কেন তোমার জীবন নষ্ট করছি। ও কে আমাকে এইসব কথা বলার? কথাটা বলেই মাহিন ছেড়ে দেয় আমাকে, ধাক্কা দিয়ে কাঁচের উপর ফেলে দেয়। এরপর আমার সামনে ঝুঁকে বসে বলে, তুই আমার রক্ষিতা ছাড়া কিচ্ছু না। বাচ্চা হয়ে গেলে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। যদি ভেবে থাকিস সবাইকে সবটা জানিয়ে দিয়ে আমার গলায় ঝুলে পড়বি তাহলে তুই ভুল। তোর মতো মেয়েকে প্রতিদিন 1000টা কিনতে পারি আমি। তাই আমার সাথে কোনো চালাকি না। মাহিনের এই কথাগুলো আমার যন্ত্রণা 1000 গুণ বাড়িয়ে দিল। কাঁচ আমার পুরো হাতে পায়ে বিঁধে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এর উপর মাহিনের এমন কথা। আমি জানি না নাইম কেন এই মাঝরাতে এইসব কথা মাহিনকে বলল, কিন্তু মাহিনের এই হিংস্রতা আমাকে একদিন শেষ করে ফেলবে, এটা নিশ্চিত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পাচ্ছি না। পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাহিন দেখলো আমি ওঠার চেষ্টা করছি। ও এগিয়ে এসে আমার সামনে বসলো। আমার অবস্থা দেখে গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহের? পেটে ব্যথা করছে? আমি অবাক হয়ে গেলাম মাহিনের কথাটা শুনে। কিছু বলার মতো ভাষা নেই আমার। পেটেও ভীষণ ব্যথা করছে। আমার মনে এক অজানা ভয় হতে লাগলো। আমার চোখে পানি দেখে মাহিন আমাকে কোলে তুলে নিল। দ্রুত আমাকে নিয়ে পাশের হসপিটালে গেল। আমি শুধু দেখছি মাহিনের ব্যবহারটা। কিছুক্ষণ আগে মাহিন আর এই মাহিনকে সম্পূর্ণ আলাদা লাগছে আমার। তবে মাহিনকে নিয়ে আমি বেশি কিছু ভাবতে পারলাম না। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ জোড়া বন্ধ হওয়ার আগে পর্যন্ত আমি প্রার্থনা করছি যেন আমার সন্তানের কিছু না হয়। ভোর 4টে। পিটপিট করে চোখ মেলতেই দেখি ডক্টর নীলা আমার পাশে বসে আছেন। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে। কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না আর। আমার চোখ খুঁজছে মাহিনকে। ডক্টর নীলা হয়তো আমার কথা বুঝতে পারলেন। বললেন, মাহিন বাইরে বসে আছে, তুমি বললে ডেকে দেব। ডক্টর, আমার বেবি ঠিক আছে তো? আর একটু হলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার। সাবধানে চলাফেরা করবে। জি ডক্টর। ডক্টর নীলা আর কিছু বললেন না।
স্যালাইনটা ঠিক করে দিয়ে নার্সের সাথে কথা বলতে বলতে কেবিনের বাইরে চলে গেলেন। আমি চোখ জোড়া বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎই কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলতেই দেখলাম মাহিন আমার পাশে বসা। আমি মাহিনকে দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। মাহিন বলল, সরি মেহের। আমার তখন প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি আর এমনটা করব না। আজ আমার জন্য আমার বেবির ক্ষতি হয়ে যেত। সরি মেহের। আমি উত্তর করলাম না মাহিনের কথার। মাহিন আমার পাশে বসলো, বলল, মেহের, নিধি কল করেছিল। ও তোমার সাথে কথা বলতে চাই, ফোন করি? আমি ঘুমোতে চাই মাহিন। ও আচ্ছা থাক, পরে কথা বলিও, রেস্ট করো, বলেই মাহিন চলে গেল। একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বন্ধ করলাম। ভোর 6টায় ডক্টর নীলা আমার সেলাইন চেঞ্জ করতে এলেন। আমি ওনাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি? কেন? নার্স কোথায়? কেন মেহের, আমি করলে কি কোনো সমস্যা? না, তা নয়। আমি আর কিছু বললাম না। ডক্টর নীলা স্যালাইন খুলে দিয়ে আমাকে উঠে বসিয়ে দিলেন। বললেন, মেহের, তোমার শরীর অনেক দুর্বল। এর ওপর তুমি অনেক টেনশন করো। এমন চললে কিন্তু বেবির ক্ষতি হবে। এমন অনেক কেস দেখা গেছে মায়ের অতিরিক্ত টেনশন এবং দুর্বলতার জন্য মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। মিসক্যারেজ করার কথাটা শুনে আমি বললাম, প্লিজ ডক্টর, এমন কথা বলবেন না। তাহলে তুমি টেনশন কমাও। কিসের এত চিন্তা তোমার মেহের? মাহিনের মতো একজন পার্টনার তোমার পাশে আছে, তারপরও তুমি এতটা হতাশ, চিন্তাগ্রস্ত কেন? ডক্টর মাহিন আমার পার্টনার না, এমনকি এই বেবিটাও আমার না। এটা মাহিন এবং নিধির বেবি। আমার কথাটা শুনে চমকালেন ডক্টর নীলা। বিস্ময়ে শেষ সীমানায় পৌঁছে তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারোগেসি করেছো? উত্তরে আমি হাসলাম। তিনি আবারও বললেন, তোমার শরীরের কন্ডিশন এই প্রসেসের জন্য একদমই ফিট নয়। কোন ডাক্তারের আন্ডারে আছো? ডক্টর হিনা আহমেদ। ও। আর কোনো প্রশ্ন করলেন না ডক্টর নীলা। আমাকে নিজের খেয়াল রাখতে বলে চলে গেলেন। সকাল 8টায় আমি মাহিনের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। বাসায় ঢুকতে মাহিন আমাকে আমার রুমে বসিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি, বলেই ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মায়ের কথা মনে পড়ছে। ফোনটাও মাহিন ভেঙে ফেলেছে। মা নিশ্চয়ই এতক্ষণে আমাকে কয়েকবার ফোন করেছে আর ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একদম দুপুর 2টোয়। উঠে রুম থেকে বের হতেই দেখলাম পুরো বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা। কে গোছালো? মাহিন তো কোনো দিন গোছাবে না, তাহলে কে? কথাটা ভাবতে ভাবতে আমি কারোর হাসির শব্দ শুনে ড্রয়িং রুমে সামনে গেলাম। দেখলাম নিধি আপুর ভাই এবং বোন এসেছে। নিহা আপুই হয়তো বাসাটা গুছিয়েছে। আমাকে দেখে নিহা আপু বলল, এই মেয়ে, এদিকে এসো। আমি গেলাম। নিহা আপু আমাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য মেহের। জানো, আমি সেদিন এই ড্রেসটা দেখে ভেবেছি তোমাকে ছাড়া এটা আর কাউকে মানাবে না। উজ্জ্বল শ্যামবর্ণের এক মায়াবী মেয়ে তুমি। তোমাকে এই হালকা নীল রংটাই দারুণ লাগবে। যাও, পরে এসো। না আপু, এখন না, আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আহা মেহের, রাখো কাজ। আমি বাসাটা গুছিয়েছি আর মাহিন ভাইকে বলেছি দুপুরের খাবারটা বাইরে থেকে নিয়ে আসতে। ভাইয়া এই আসলো বলে। তুমি চলো আমার সাথে। নিহা আমাকে জোর করে রুমে এনে ড্রেসটা পরালো। তখনও আমার পায়ে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে মেহের? পড়ে গিয়েছিলাম আপু। তুমিও না মেহের? দেখে শুনে চলবা তো। দাঁড়াও, আমি পেন কিলার দিচ্ছি। নিহা ওর ব্যাগ থেকে পেন কিলার বের করে আমাকে দিল। ও আমার দিকে পানির গ্লাস এগিয়ে বলল, খেয়ে নাও মেহের, দেখবে একদম ব্যথা কমে যাবে। না আপু, আমি খাবো না এখন। আরে কেন? খাও জলদি, না হলে কিন্তু কাজ করতে পারবে না। আর মাহিন ভাইয়া যে রাগী, কাজ ঠিক মতো না করলে কিন্তু তোমাকে বকা দেবে। আর এখন বাসায় নিধি আপুও নেই যে তোমাকে বাঁচিয়ে দেবে, তাই ওষুধটা খেয়ে নাও। নিহা জোর করতে লাগলো আমাকে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু আমি যে ওষুধটা খেতে পারবো না, আমাকে এই ব্যথা সহ্য করতে হবে। এই সময়
কোনো ধরনের পেইনকিলার খেতে পারবো না আমি। এটা কিভাবে বোঝাই নিহাকে। আমাকে চুপ থাকতে দেখে নিহা জোর করে আমাকে ওষুধটা খাওয়াতে নিলে মাহিন এসে পড়ে। নিহাকে এক ধমক দিয়ে সরিয়ে দিতেই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। মাহিন নিহাকে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়, এরপর বলে, খাবার বাড়ো নিহা, আজ সবাই একসাথে খাবো। আচ্ছা। নিহা চলে যায়। তখনই আমি ওয়াশরুম থেকে বের হই। মাহিন এসে আমাকে জিজ্ঞেস করে, ওষুধটা খাওনি তো? আমি মাথা নাড়িয়ে না করি। মাহিন এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, আমি ডক্টর নীলার সাথে কথা বলে এসেছি, উনি তোমাকে কিছু মেডিসিন দিয়েছেন, এই নাও। মাহিন আমার হাতে ওষুধগুলো দিয়ে চলে গেল। আমি ওষুধগুলো বের করছি, ঠিক এমন সময় দেখি বিছানার উপর মাহিনের ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিতেই দেখি নিধি কল করছে। কলটা কেটে যাবে ভেবে আমি রিসিভ করি। নিধি একটু অবাক হয়ে আমাকে দেখে, জিজ্ঞেস করে, মাহিন কোথায় মেহের? মাহিন ফ্রেশ হতে গিয়েছে। নিহা আর ফায়াজ ভাই এসেছে। ওরা আবার কেন গেছে? আচ্ছা শোনো মেহের, মাহিনকে একটু বলে দিও আমাকে যেন যখন তখন ফোন করে ডিস্টার্ব না করে। আমি শুটে থাকি, ওর মতো সারাদিন সামাজিক সেবা করে বেড়াই না আমি। কথাগুলো বলে ফোন রেখে দিল নিধি। আমি ফোনটা নিয়ে রুম থেকে বের হতেই ফায়াজ ভাই বলল, মেহের কেমন আছো? এই তো ভাইয়া, ভালো আছি। ফায়াজ ভাই কিছু বলবেন, তখনই মাহিন এসে উপস্থিত হয়। ওকে দেখে ফায়াজ ভাই আর কিছু না বলে চলে যান। সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর নিহা আর ফায়াজ ভাই চলে যায়। ওরা চলে যেতেই মাহিন আমাকে ওর রুমে ডাকে। আমি সব কাজ শেষ করে মাহিনের রুমে যাই। মাহিন আমাকে বিছানায় ওর মুখোমুখি বসতে বলে। আমি গিয়ে বসি। এরপর মাহিন আমাকে ঠান্ডা মাথায় বলে, নাইম সবটা জানে মেহের, আর আমি নাইমকে যতটুকু চিনি ও বাবা মাকে ঠিকই সব বলে দেবে, যা আমি চাই না। এর জন্য তোমাকে নাইমের সাথে কথা বলতে হবে। আমি কথা বলবো? হ্যাঁ মেহের, তুমি নাইমকে বলবে ও যেন এই সারোগেসির কথা কাউকে না বলে। আমি বললে নাইম কখনোই শুনবে না, তাই তোমাকে বলছি। আচ্ছা, কিন্তু কিভাবে যোগাযোগ করব? আমার ফোনটাও তো আপনি ভেঙে দিয়েছেন। আমার ফোন দিয়ে কল করো নাইমকে, ওর সাথে কথা বলে সবটা ক্লিয়ার করো। আমি নতুন সিম তুলেছি, তাই তুমি বলবে এটা তোমার নতুন নাম্বার, ওকে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ করলাম। মাহিন আমাকে ওর ফোনটা এগিয়ে দিল। আমি ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। নাইমের নাম্বারে কল করতে ও রিসিভ করলো। আমার গলা শুনে জিজ্ঞেস করলো, এটা কার নাম্বার মেহের? আমারই, নতুন নাম্বার। ও, তো এত রাতে হঠাৎ ফোন করলে যে? নাইম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। তুমিও নিশ্চয়ই এটাই বলবে যে আমি যা জেনেছি তা যেন কাউকে না বলি। হ্যাঁ নাইম, দেখো, এটা সম্পূর্ণ মাহিরের পার্সোনাল ব্যাপার, তাই তুমি শুধু শুধু এটা নিয়ে পরিবারে ঝামেলা সৃষ্টি করো না। তুমি আমাকে এই কথাটা কিভাবে বলতে পারো মেহের? মেহের, এই পুরো ঘটনাতে তুমি নিজে ভিকটিম। আজ থেকে 6 মাস আগে মাহিন তোমাকে এনেছিল তোমাকে চাকরি দেবে, তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে বলে। কিন্তু ও কি করলো? এগুলোর বিনিময়ে তোমার সামনে শর্ত রাখলো তুমি যেন ওর বেবি সারোগেট মাদার হও। এতটা চিপ একটা মানুষ কিভাবে হয় মেহের? নাইমের কথার উত্তর আমার কাছে নেই। আমি বিশ্বাস করে ঠকেছি। আমার কাছে কোনো ক্ষমতাই নেই মাহিনের বিরুদ্ধে লড়ার। ক্যান্সারে বাবাকে বহুদিন আগেই হারিয়েছি। মাও হার্টের পেশেন্ট। ওপেন হার্ট সার্জারি করতে হবে মায়ের। অনেক টাকার দরকার। বাবার চিকিৎসার সময় নিজের ঘর বাড়ি সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে মা বাবা চিকিৎসা করিয়েছিল। ফলাফল 1.5 বছরের লড়াইয়ে বাবা আমাদের ছেড়ে চলে যায়। এরপর মা ছোট চায়ের দোকানে কাজ করে আমাকে পড়াশোনা করাতে থাকে। রাতে একটা ছোট্ট টিনের ঘরে থাকতাম। এর মাঝেই মা একদিন স্ট্রোক করে। সবাই ধরাধরি করে মাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় মায়ের 1-এর অধিক ব্লক রয়েছে। অবস্থা খুবই খারাপ, দ্রুত অপারেশন করতে হবে। দিশেহারা হয়ে পড়ি। অনেকের পায়ে পড়ি, কেউই সাহায্য করেনি। কয়েকজন আশ্বাস দিয়েছিল সাহায্য করবে,
কিন্তু বিনিময়ে আমাকে এক রাতের জন্য চেয়েছিল। যা শুনে মা বলেছিল মরে যাব, তাও মেয়ের ওপর কলঙ্ক লাগতে দেব না। দিন যায়, মাস যায়, মায়ের অবস্থা আরও খারাপ হয়ে পড়তে শুরু করে। চিকিৎসার অভাবে নিজের মাকে মরে যেতে দেখতে পারবো না, তাই টাকা জোগাড় করার উদ্দেশ্যে ফুল বিক্রি করতে শুরু করি, যেন ওষুধটা অন্তত কিনে দিতে পারি মাকে। এমনই একদিন সিগন্যালের মাঝে ফুল বিক্রি করছিলাম, তখনই মাহিন আমাকে দেখে। ও আমাকে ডেকে গাড়িতে বসিয়ে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। আমার সব কথা শুনে আমাকে সাহায্য করবে বলে কথা দেয়। আমি বোকার মতো তখনও জানতাম না এই সাহায্যের বিনিময়ে এত বড় কিছু হবে। মায়ের চিকিৎসা করানোটা আমার মাথায় তখন এমনভাবে চেপে বসেছিল যে অন্য কিছু ভাবার কথা মাথায় আসেনি। আমাকে এতক্ষণ চুপ থাকতে দেখে মাহিন বলল, মেহের, আমি সবটাই জানি। মাহিন ভাই আর গাড়ির ড্রাইভার আমাকে বলেছে সবটা। তুমি আমাকে একবার বলো, তুমি আমার সাথে আছো। আমি মাহিনের ভাইয়ার এগেস্টে কেস করব। কেস? কেস করলে কি আমার মা সুস্থ হয়ে যাবে? আর এই বাচ্চাটার বা কী দোষ? আমি তো সবটা জেনেই এই পথে হেঁটেছি। কথাটা ভেবে আমি বললাম, মাহিনের নামে আমি কোনো কেস করতে চাই না নইম। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমাকে তো তুমি একজন ভালো বন্ধু হিসেবে মনে করো, তাহলে আমার কথা চিন্তা করে চুপ থাকো। আমার বিষয়ে আর কোনো কথা তুমি বলবে না, প্লিজ নইম। শেষের কথাগুলো কান্না মিশ্রিত কণ্ঠে বললাম। নইন কোনো প্রতিক্রিয়া করল না। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেলাম। এরপর কল কেটে গেল। আমিও চোখের পানি মুছে নিয়ে রুমে এলাম। রুমে আসতে দেখি মাহিন একের পর এক চুমুক দিয়ে চলেছে ওয়াইনের গ্লাসে। ওর চোখও লাল হয়ে গেছে। মাহিনের সামনে ওর অন্য ফোনটা রাখা, তাতে ভিডিও কল চলছে। ভিডিও কলে নিধি আপু রয়েছে। মাহিন অকথ্য ভাষায় কয়েকটা গালি নিধি আপুর উদ্দেশ্যে ছুড়ে বলল, আমি যা বলি তা মিথ্যা হয় না। তুই মা হতে চাসনি বলে আমি সবাইকে লুকিয়ে মেহেরকে এনেছি। এরপরও তুই বলছিস আমি নাকি তোকে ডিস্টার্ব করি, তোর কেয়ার করি না, মেন্টালি সিকের মতো আচরণ করি। আরে আমি তোকে ভালোবাসি বলেই এত কিছু করেছি। তুই কি করেছিস আমার জন্য? মাহিনের কথা শুনে নিধি চটে গিয়ে বলল, এইসব ননসেন্স কিভাবে বলতে পারো মাহিন? আর নিজের ভাষা সংযত করো। আমি মেহের নই, আমি নিজে ইনকাম করি, আর আমি নিজে একজন ফেমাস পারসন। তোমার এইসব নোংরা কথা বরং তুমি গিয়ে অন্য কাউকে বলো। আর কি বললে, তোমার আমাকে প্রয়োজন? তো তোমার প্রয়োজনের জন্য আমি আমার ক্যারিয়ার রেখে চলে আসবো? এসব ফালতু কথা ভাবো কি করে তুমি? যত্ত সব। নিধির কথায় মাহিনের রাগ বেড়ে গেল। চিৎকার করে বলল, যা, লাগবে না তোকে, বলেই টেবিলের সব কিছু নিচে ফেলে দিল। আমি বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি চুপচাপ দরজার কাছে যেতেই দেখি দরজা লক। আমার হাইট 5 ফুট 2 ইঞ্চ। দরজার লক পর্যন্ত হাত আমার পৌঁছায় না। কি করব? আমার ভাবনার মাঝেই মাহিনের দৃষ্টি পড়ে আমার দিকে। ওর চোখে মুখে হিংস্রতা। হঠাৎ এক অজানা ভয়ে আমার মন কু ডাকতে লাগলো। মাহিন আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে একদম লেগে গিয়েছি। মাহিন আমার একদম সামনে এসে দাঁড়িয়ে এক হাত ওপরে তুলে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ মেহের? না, আমি রুমে যাব, দরজাটা খুলে দিন। একটু থাকবে আমার সাথে? মাহিনের এহেন কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আমার এই মুহূর্তে মাহিনকে সত্যিই ভয় করছে। আমি মাহিনকে বললাম, একটু সরুন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহিন সরে দাঁড়ালো, আমাকে বলল, এসো ব্যালকনিতে বসি। আমার উত্তরের অপেক্ষা না করে ও চলে গেল ব্যালকনিতে। আমিও গেলাম। মাহিন আমাকে ইশারায় ওর পাশে বসতে বলল। আমি বসলাম। মাহিন আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমাকে উদ্দেশ্য করে বলল, মেহের, আমি যদি তোমাকে বলি আজ সারা রাত তুমি এভাবে বসে থাকবে আর আমার কথা শুনবে, তুমি কি রাজি হবে আমার কথায়? আপনি আমার সাথে কথা বলবেন? হুম। মাহিন আমাকে এমন কথা বলবে কখনো ভাবিনি। মাহিন তো আমাকে সবসময় ব্যবহারই করে গেছে। মাহিন কি তবে
আবারও আমাকে ব্যবহার করছে? আমার ভাবনাগুলো ইদানিং আমাকে ভীষণ পীড়া দেয়। এত কষ্ট কেন হয় আমার? কারণে অকারণে আমার কষ্ট হয়। আমাকে চুপ করে থাকতে দেখে মাহিন বলল, কি ভাবছো মেহের? নিধির রিপ্লেসমেন্ট ভাবছেন আমাকে? আমি কারোর জায়গায় থাকতে রাজি নই। কথাটা হয়তো মাহিনের পছন্দ হলো না। উঠে বসে দুহাতে আমার গাল চেপে ধরে বলল, আমি রিপ্লেসমেন্ট আনিনি, আর না আনবো। কাক ময়ূরের পুচ্ছ লাগালেই ময়ূর হয় না। তুই চাইলেই নিধি হতে পারবি না। তাই এইসব অহেতুক কথা বলিস না। ছাড়ুন আমাকে। আমি ভুল কিছুই বলিনি। যে আপনি আমাকে নিজের থেকে দূরত্ব রাখতে বলেছিলেন, আজ সেই আপনি আমার কাছে আসছেন। এর মানে কি দাঁড়ায়? চুপ। আমি তোর কাছে কৈফিয়ত দেব না। 1 বছরের কন্ট্রাক্টে আমার সব কথা শুনে চলবি তুই। আমার ওপর কোনো কথা বলতে পারবি না। বলেই মাহিন আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। আমার রাগ হলো, কিন্তু আমি নিরুপায়। কথা না বাড়িয়ে আমি ব্যালকনি থেকে উঠে এলাম। রুমে এসে দরজা খোলার বৃথা চেষ্টা করতেই মাহিন এসে বলল, কাঁচগুলো পরিষ্কার করো। দরজাটা খুলে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। মাহিন দরজাটা লক খুলে দিল। আমি রুমটা পরিষ্কার করে দিয়ে নিজের রুমে এসে বসলাম। বড্ড ক্লান্ত লাগছে। ইচ্ছে করছে না দরজা লক করতে। তাই দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে পেটের উপর ভারী কিছু টের পেয়ে ঘুম ভেঙে যায় আমার। তাকিয়ে দেখি মাহিনকে। আপনি? হুশ, আমার বেবির সাথে কথা বলতে এসেছি। তুমি ঘুমো, আমাদের ডিস্টার্ব করো না। মাহিন ঘুমাতে বললেও আমার ঘুম উড়ে গিয়েছে। অদ্ভুত লাগছে, তবে আমি কিছু বলতে পারবো না। শর্ত অনুযায়ী এই 1 বছরে মাহিনের প্রতিটা কথা আমাকে মেনে চলতে হবে। কথাটা ভেবে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাহিন বিড়বিড় করে অনেক কথা বলল, যা কিছুটা আমি বুঝে আর কিছুটা বুঝিনি। কথা বলতে বলতে মাহিন ঘুমিয়ে পড়ে। আমি মাহিনকে বালিশে শুইয়ে দিই। এরপর নিচে গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টায় আমার ঘুম ভাঙে মাহিনের ফোনের আওয়াজে। মাহিনও উঠে পড়ে শব্দে। আমাকে বলে, ফোনটা নিয়ে আসো তো। আমি গিয়ে ফোনটা এনে দিই। মাহিন কল রিসিভ করেই নিজের রুমে চলে যায়। আমি বুঝতে পারি নিধি কল করেছে। আমি বিছানা গুছিয়ে সব কাজ সেরে নিই। দুপুর 1টা বাজে। আমি মাহিনকে গিয়ে বলি, আমি মায়ের সাথে দেখা করতে যাব। মাহিন আজ হসপিটাল যায়নি, রুমে বসেই কাজ করছিল। আমার কথা শুনে কড়া গলায় বলল, সামনে কয়েক মাসে তুমি মাত্র 2 দিন দেখা করতে যাবে আন্টির সাথে। আমি চাই না বাইরের কেউ তোমাকে দেখুক এই অবস্থায়। কিন্তু আমি না গেলে মায়ের খেয়াল কে রাখবে? আর অপারেশন কবে হবে? অপারেশনের সেই দিন হবে যেদিন আমার বেবি এই দুনিয়াতে আসবে। কি? আপনি তো বলেছিলেন সামনের মাসে অপারেশন করবেন। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন? দেখুন মাহিন, আমি কিন্তু কথার খেলাফত মানব না। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। শার্ট চেঞ্জ করতে করতে বলল, আমি জানি আন্টির জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি যখন বলছি অপারেশন 9 মাস পরে হবে, তখন 9 মাস পরেই হবে। ক্লিয়ার? না, আপনি এমন কেন করছেন মাহিন? 9 মাস তো মা অনেক কষ্ট পাবে। প্লিজ মাহিন, এমনটা করবেন না। আমি আপনি অপারেশন করুন, মা সুস্থ হয়ে যাক। আমি কথা দিচ্ছি, আমি আপনার বেবিকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেব। সে তুমি এমনিতেও আমার বেবির খেয়াল রাখবে। না হলে তুমি আর তোমার মা দুজনেই শেষ। মাহিন, আমি ভালো নই মেহের, এটা শুরুতেই তুমি বুঝেছ। তাই আমার কাছে ভালো কিছু আশা করো না। যেভাবে আছো সেভাবেই থাকো। আন্টির দিকটা আমি সামলাবো বলেছি যখন, তখন নিশ্চিন্তে থাকো। কথাগুলো বলেই মাহিন বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, আমার ফিরতে রাত হবে, দরজা লক করে দিও। আমার কানে সে কথা গেল না। আমার এই মুহূর্তে ইচ্ছা করছে মাহিনকে খুন করতে। আমার অনুভূতি নিয়েও ও খেলছে। আমাকে হসপিটালে যেতেও বারণ করে দিল। এভাবে ঘরবন্দি হয়ে বাঁচা যায়? হাহ। 2 মাস পর
সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। সারাদিন একা একা কাটলেও এখন আমার দম বন্ধ হয়ে আসছে। কারোর সাথে কথা বলতে পারলে একটু ভালো লাগতো। মাহিনের ফিরতে ফিরতে রাত 11টা 12টা বেজে যায়। আর ও থাকলেও বাকি আমার সাথে তো আর কথা বলে না প্রয়োজন ছাড়া। এভাবে কি করে সুস্থ সন্তান জন্ম দেব? নিজে যেখানে একটু কথা বলার জন্য হাহাকার করছি, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছি, সেখানে এক ছোট্ট প্রাণকে কি করে সুস্থ রাখবো আমি? কথাগুলো বড্ড ভাবাচ্ছে আমাকে। আমার ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। ধীর পায়ে গিয়ে দরজাটা খুলতেই দেখি নাইম দাঁড়ানো। নাইম ভেতরে এসে দরজা লক করে দিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? চলে যাও নাইম, মাহিন দেখলে ঝামেলা করবে। করুক, আমি তোমার জন্য এসেছি মেহের, তুমি আমার সাথে চলো। কোথায় যাব? আমার বাসায় চলো। মেহের, আমার বাসায় আমি, শিলা, আমাদের 5 বছরের মেয়ে স্নেহা রয়েছে। তুমি ওখানে ভালো থাকবে। এভাবে একা একা থাকলে তুমি বাঁচবে না মেহের। এক এটা একটা অসুস্থ পরিবেশ। আমার কিছুই করার নেই, আমি চুক্তিবদ্ধ। মেহের, নিজে যদি না বাঁচো তখন চুক্তি দিয়ে কি করবে? চলো আমার সাথে। তুমি বাড়াবাড়ি করছো নাইম, মাহিন জানলে ভীষণ রেগে যাবে। তুমি চলে যাও। আচ্ছা, একেবারে না গেলেও কয়েক ঘন্টার জন্য অন্তত চলো। স্নেহা তোমার সাথে দেখা করতে চেয়েছে। স্নেহার কথা শুনে আমার মন নরম হয়ে গেল। প্রথম দিন আমি স্নেহাকে দেখি ও নিজের ছোট্ট ছোট্ট হাতে আমাকে জড়িয়ে ধরেছিল। মেয়েটার মুখ বড্ড মায়া ভরা। আমি ভাবলাম, মাহিন তো রাত 11টা 12টার আগে আসবে না, আমি বরং দেখা করে আসি স্নেহার সাথে। আমি রাজি হলাম নাইমের সাথে যাওয়ার জন্য। বললাম, আমি 9টার মধ্যে চলে আসব। নাইম রাজি হলো। আমি ওর সাথে গেলাম। বাসায় পৌঁছাতে স্নেহা এবং ওর মা শিলা এসে আমাকে জড়িয়ে ধরল। শিলা মেয়েটা বড্ড মিশুক। মাহিনের বাবা মা 2 ছেলের বিয়ে দিয়ে 2 ছেলের সংসার আলাদা করে দিয়েছেন। নাইম পেশায় ইঞ্জিনিয়ার, শিলা হাউসওয়াইফ। 5 বছরের স্নেহাকে নিয়ে ছোট্ট এক সুখের সংসার ওদের। আমার ভীষণ ভালো লাগে ওদের পরিবারটাকে। প্রথম যখন আমি মাহিনের সাথে ওর ফ্ল্যাটে উঠি, তখন একবার নাইম ওর পরিবার নিয়ে গিয়েছিল দাওয়াতে। নিধি সেদিনও শুটে ছিল। আমি সব রান্না করেছিলাম। নাইমের কাছে সেদিন আমাকে হেল্পিং হ্যান্ড পরিচয় দিয়েছিল মাহিন। কথাটা মনে হতে এক বিষাদ কাজ করে মনে। আজকের সন্ধ্যাটা স্নেহা এবং শিলার সাথে গল্প করে বেশ ভালোই সময় কেটেছে। শিলা আমাকে বলেছে মাঝে মাঝে আসতে গল্প করার জন্য। শিলাকে সবটা বলেছে নাইম। গল্প করতে করতে কখন যে 10টা বেজে যায়। আমি নাইমকে বলি আমাকে বাসায় দিয়ে আসতে। রাত 10:30টায় নাইম আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি লিফটে উঠতেই চমকে যাই, কেননা আমার মুখোমুখি মাহিন দাঁড়িয়ে আছে। মাহিন আমাকে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কোথায় গেছিলে? আমি কি বলবো বুঝতে পারিনি। মাহিন নাইমকে পছন্দ করে না। এখন ওকে নাইমের কথা বলা মানে ঝামেলা বাঁধবে, তাই চুপ করে থাকাটাই উত্তম মনে করলাম। এর মাঝেই লিফট 8তলায় পৌঁছে গেল। লিফট থেকে আমাকে টেনে নিয়ে বাসায় ঢুকলো মাহিন। হুঙ্কার ছেড়ে জিজ্ঞেস করলো, আমাকে না বলে বাড়ির বাইরে যাওয়ার সাহস কি করে হয় তোমার? আমি নিশ্চুপ। তা দেখে মাহিন আবারও বলল, কার সাথে বাইরে গিয়েছিলে মেহের? একা। মিথ্যা। আমাকে মিথ্যা বলিস তুই? কোথায় গিয়েছিলি বল? কথাটা মাইন আমার হাত শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করলো। এবার আমি সত্যি কথা বলে দিলাম। এতে মাহিনের রাগ বেড়ে গেল। জ্বর বসালো আমার গালে। ছিটকে নিচে পড়ে গেলাম আমি। তাতে মাহিনের খেয়াল নেই। ও আমার চুলের মুঠি ধরে বলল, ইচ্ছে করে আমার সাথে এমন করছিস নাকি তুই অবুঝ? আমি না করেছিলাম নাইমের সাথে কথা বলতে। কেন শুনিস না? ছাড়ুন আমাকে। তুই নাইমের বাসায় গিয়ে আমাদের চুক্তি সম্পর্কে কথা বলেছিস, যার ভিডিও করেছে নাইম। এবার এটা যদি ও পুলিশকে দেয় অথবা আমার বাবা মাকে দেয়, ভাবতে পারছিস কি হবে? কি? আমি ভীষণভাবে অবাক হলাম ভিডিওর কথা শুনে। শিলা আপু কথায় কথায় আমার শরীরের অবস্থা নিয়ে কিছু পরামর্শ দিচ্ছিল। তখনই কথা উঠল সারোগেসি নিয়ে। এরপরই শিলা আপু জানালো সে সব জানে। তখন আমিও কিছু কথা বলি। এগুলো যে ভিডিও করতে পারে ওরা, আমার ধারণাতেও ছিল না।
মাহিন আমাকে চুপ থাকতে দেখে বলে, এখন আমাকে বল, তোকে কি করা উচিত? একে তো চুক্তির বাইরে গেছিস, আমাকে না বলে বাইরে গিয়ে অন্যদের হাতে প্রমাণ দিয়ে এসেছিস। এখন আবার নাইম আমাকে কল করে হুমকি দিচ্ছে, যদি আমি তোকে ছেড়ে না দিই তাহলে ও ভিডিওটা বাবা মাকে এবং পুলিশের কাছে দেবে। আমি বুঝতে পারিনি মাহিন এমন কিছু হবে। আমার কোনো কথাই মাহিন শোনার অবস্থায় নেই। ও আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, কাউকে কল করে। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বললাম, মাহিন শান্ত হন, আমি বুঝিনি কি করে সবটা হয়ে গেল, আমি দুঃখিত মাহিন। এই চুপ, এত বড় একটা ব্লান্ডার করে সরি বলবি না। আমার মনে ভয় হতে লাগলো, মাহিন যদি এখন মায়ের অপারেশন না করে বা মায়ের দায়িত্ব ছেড়ে দেয়, কি করব আমি? একদিনের হসপিটালের বিল ৮০,০০০ টাকা। কোথায় পাবো আমি এত টাকা? আমার মাথা হ্যাং হতে লাগলো। তখনই মাহিন এসে আমার সামনে একটা পেপার রাখলো। আমি জিজ্ঞেস করলাম, কিসের পেপার এটা? রেজিস্ট্রি পেপার, সাইন করো। হতভম্ব হয়ে গেলাম আমি। কল্পনারও বাইরে ঘটা এই ঘটনা কি করে সামলাবো আমি? মাহিন কি পাগল হয়ে গেল? আপনি এসব কী করছেন? নিধি জানে এসব? জানানোর সময় নেই, তুই সাইন কর। যে ব্লান্ডার করেছিস সেটা সামলানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। মাহিন চুপ! কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। মাথা কাজ করছে না। মাহিনের মতো একজনকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিন আমার হাত চেপে ধরল, হিসিয়ে বলল, নাটক করিস না, সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি সাইন কর। আমি পারবো না মাহিন, এটা শুধু একটা আইওয়াশ, তুই সাইন করবি কি না? না। মাহিন এবার আমাকে চড় মারার জন্য হাত ওঠাতেই বেল বেজে উঠল। মাহিন আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দরজা খুলতে গেল। কয়েক মিনিটের ব্যবধানে মাহিনের সাথে নিধি ভেতরে এলো। আমাকে দেখে নিধি বিরক্ত হলো, মাহিনকে জিজ্ঞেস করলো, ও আবার এখানে কেন? ভাবলেশীনভাবে মাহিন বলল, ও এখানেই থাকবে। নিধি চটে গেল, আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, তুমি আসলেই প্রেগনেন্ট? নিধির প্রশ্নটা আমার পছন্দ হলো না। আমি বললাম, এটা কেমন প্রশ্ন আপু? নিধি উত্তর করল না। হঠাৎ করেই নিধির মুখের আদল পাল্টে গেল। হন হন করে রুমে গিয়ে দরজা লক করে দিল। মাহিন সেদিকে পাত্তা না দিয়ে আমার দিকে তাকালো। মাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে আমিও রুমে চলে এলাম। এই যাত্রায় বেঁচে গেছি, নিধি আপু বাঁচিয়ে দিয়েছে। রাত 12টা। নিধি আপু চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। নিজের রুমে বসেই আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মাহিনের সাথে নিধি আপু ঝামেলা করছে। মাহিনের কোনো আওয়াজ না পেলেও এবার একটা বিরাট ধমক দিয়ে উঠল মাহিন। বাজখাই কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না তুমি এমন বিহেভিয়ার কেন করছো। আমি তোমার অনুমতি নিয়েই সবটা করেছি। তাহলে? এ কথা শুনে নিধি মাহিনের শার্টের কলার ধরে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম আমি মা হতে চাই না, তখন তুমি জানালে তুমি বাবা হতে ভীষণভাবে ইচ্ছুক। আমি মজা করে বলেছিলাম তাহলে অন্য কারোর থেকে বাচ্চা ধার করে আনো। তুমি বলেছিলে চলো সারোগেসি করি। আমি কাজে ব্যস্ত থাকায় তেমন মাথা ঘামাইনি। কিন্তু মাহিন, ওই মেয়েটার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। এটা তো স্বাভাবিক নিধি, এটা স্বাভাবিক কি করে? ওর শরীরে আমাদের সন্তান। আমি তো অক্ষম নই মাহিন, আমি মানতে পারছি না এটা। মাহিন উত্তর করল না নিধির কথার। শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বিছানায় বসল। নিধি বলল, ওকে বের করে দাও মাহিন, আমি মা হব, প্লিজ মাহিন। মাহিন নিধির দিকে তাকালো, হেসে বলল, এই কথাটা কয়েক মাস আগে বললে আজ আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসতো না। আমি মেহেরকে বের করে দিতে পারবো না, ওর মাঝে আমার অস্তিত্ব রয়েছে। মাহিন! মাহিন নিধির সাথে আর কথা বাড়ালো না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নিধি দুহাতে চুল টেনে ধরল নিজের। একটা মেয়ে, আর যাই হোক, স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না, সেখানে অন্য একটা মেয়ে তাদের বাচ্চা ক্যারি করবে না, নিতে পারছে না নিধি। রাত 2টা। নিধি পাশ থেকে মাহিন উঠে এলো আমার রুমে। আমার ঘুম খুবই পাতলা, একটা মশা গেলেও ঘুম ভেঙে যায় আমার।
মাহিন এসে আমার টেম্পারেচার চেক করলো, এরপর আমার পাশে বসে রইল। গত কয়েক মাসে মাহিন আমার পাশে এভাবেই রাতে বসে থাকে। ভোর হলে চলে যায় নিজের রুমে। আজও হয়তো তাই করবে। মাহিন কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমার শরীরে কম্বল ঠিক করে দিয়ে চলে গেল। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে উঠে বসলাম। ঘুম আসছে না আমার। মাথায় অনেক রকম চিন্তা ঘুরছে। আজকে নিধির ব্যবহার আমাকে ভাবিয়ে তুলেছে। সত্যি বলতে নিধির রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এখানে নিরুপায়। আমার হঠাৎ করেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি উঠে রুমের বাইরে এলাম। মাহিনের রুমেই আমার ইনহেলারটা রয়েছে। আমি চাই না এখন ওদের ডাকতে, কিন্তু শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মাহিনের রুমের দরজায় নক করলাম। কয়েকবার নক করতেই মাহিন ছুটে এলো। আমার অবস্থা দেখে মাহিন অস্থির হয়ে উঠল। আমাকে কোলে তুলে বিছানায় শোয়ালো, ইনহেলারটা এনে দিল। আমি শুধু মাহিনকে দেখছিলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে আমার অবস্থা স্বাভাবিক হলো। নিধি আমাকে বলল, তুমি কি ম্যানার্স জানো না? এত রাতে কিভাবে একটা কাপলের রুমে নক করো? সরি। আমার সরি বলাটা মাহিনের পছন্দ হলো না। ও নিধিকে বলল, ওর দায়িত্ব এখন আমাদের। নিধি, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? নিধি আপু রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। নিজেকে অপরাধী লাগছে। পরিস্থিতি এতটা হাতের বাইরে চলে যাবে ভাবিনি। আমাকে চুপ করে ভাবতে দেখে মাহিন বলল, ঘুমানোর চেষ্টা করো, কাল সকালে ডাক্তারের কাছে যাব। বলেই মাহিনও চলে গেল। পরের দিন ডক্টরের কাছে যেতে হবে, অথচ আমার ইচ্ছাই করছে না যাওয়ার। সকালে একবার মাহিনকে বলেছিলাম আসার সময় যেন একবার মায়ের সাথে দেখা করতে দেয়, কিন্তু মাহিন রাজি হয়নি। আমি রেডি হয়ে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কালকে নিধি আপুর বলার পর বেশ কয়েকবার আয়নায় নিজেকে দেখছি আমি। পেটটা একটু বড় হয়েছে, তবে খুব নিখুঁত চোখে পর্যবেক্ষণ না করলে বোঝা যাবে না। ঢিলে ঢালা জামা পরায় এখন একদমই বোঝা যাচ্ছে না। আমি আজ প্রথমবার আলট্রা করব। জানি না কেন খুব ভয় করছে। ডক্টর হিনা একটা সেমিনারে বাইরে গিয়েছেন, তাই আজ আমি ডক্টর নীলার কাছে যাব। মাহিন গাড়িতে অপেক্ষা করছে। আমি গিয়ে গাড়িতে উঠতেই মাহিন গাড়ি স্টার্ট দিল। নিধি আপুকে সকাল থেকে দেখিনি, হয়তো বাইরে গিয়েছে। মাহিনকে জিজ্ঞেস করার সাহস হয়নি। বেশ অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা পৌঁছালাম হসপিটালে। ডক্টর নীলা আমাকে দেখে মলিন হাসল। মাহিনের সাথে টুকটাক কথা বলে আমাকে নিয়ে গেল আলট্রা রুমে। মাহিন অপেক্ষা করছে কখন ডক্টর ওকে ডাকবে। বেশ কিছুটা সময় পার হওয়ার পর নার্স মাহিনকে গিয়ে বলল, আপনাকে ডক্টর ভেতরে ডাকছে। মাহিন ঝড়ের গতিতে ভেতরে এলো। আমার চোখে তখন পানি। মাহিন আমার দিকে তাকিয়ে ডক্টরকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা ডক্টর? জি। মাহিনের পা থমকে গেল। ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ডক্টর? বেবি ঠিক আছে তো? বেবির হার্টবিট আসেনি। মাহিন একদম থমকে গেল। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, আপনার কোথাও ভুল হচ্ছে ডক্টর? ভালো করে দেখুন। আমি ভালো করে চেক করেই বলছি মাহিন, বেবির হার্টবিট আসেনি। আমি কিছু মেডিসিন দিচ্ছি আর কিছুদিন দেখার জন্য বলবো। যদি এরপরও হার্টবিট না আসে তাহলে আমাদের স্টেপ নিতে হবে। ডক্টরের কথায় আমার মাথা ঘুরতে শুরু করলো। মাহিনও থম মেরে বসে আছে। পকেটে ওর ফোন বাজছে। মাহিন সেদিকে কোনো খেয়াল নেই। ডক্টর নীলা আমাদের রেখে একটু বাইরে গেলেন। মাহিন আমার পাশে এসে বসলো। আমি বললাম, এখন কি হবে? এতদিনে সব কষ্ট কি তবে বৃথা? উত্তর দিল না মাহিন। ডক্টর নীলা এসে বলল, মাহিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মাহিন ডক্টর নীলার সাথে গেল। আমি এখনো বুঝতে পারছি না এখন কি করব আমি। যদি হার্টবিট না আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে আমার। এত কষ্টে কোনো মানেই যে থাকবে না। আমার আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। আর ভাবতে পারছি না। পেটেও চিনচিন ব্যথা হচ্ছে। অতিরিক্ত প্রেশার নেওয়ার ফলে নাক দিয়ে ব্লাডও আসছে। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করছি। তখনই মাহিন কথা শেষ করে এলো। আমি মাহিনের পিছু পিছু এলাম। গাড়ির সামনে এসে দাঁড়াতেই মাহিন আমার গাল চেপে ধরে বলল, তুই ইচ্ছে করেই
সব কিছু করছিস, তাই না? তুই আমার সাথে শত্রুতা করছিস? যদি বেবির হার্টবিট না আসে তাহলে তোর হার্টবিটও চিরতরে বন্ধ হয়ে যাবে, মনে রাখিস। বলেই মাহিন গাড়িতে উঠে যায়। পুরো রাস্তা মাহিন কোনো কথা বলেনি আমার সাথে। জানি না ডক্টরের সাথে কী কথা হয়েছে মাহিনের। ভেবেছিলাম ফেরার পথে যে কোনোভাবে মাহিনকে মানাবো মার কাছে নিয়ে যাওয়ার জন্য। তা আর হলো না। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। মাহিন আমাকে নামিয়ে দিয়েই চলে গেল। আমি ফ্ল্যাটের সামনে এসে বেল দিতে নিধি আপু দরজা খুলল। আমি ভেতরে আসতে নিধি আমাকে জিজ্ঞেস করলো, মাহিন কোথায়? হয়তো চেম্বারে গিয়েছে। চেক আপ করিয়েছ? হ্যাঁ। কিন্তু আমি তো শুনেছি তুমি যে ডক্টরকে দেখাও, মানে ডক্টর হিনা আহমেদ, এখন বিডিতে নেই। তাহলে? হ্যাঁ, অন্য ডক্টরকে দেখিয়েছি। ও, একটা কথা জিজ্ঞেস করি মেহের। বলো। মাহিন তোমাকে টাচ করেছে কখনো? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। আমি অবাক হই নিধির প্রশ্নে। মাথা নাড়িয়ে না করি। নিধি আর কিছু বলে না। রুমে গিয়ে বসতেই নিধি আমার জন্য জুস নিয়ে আসে। মেহের, এটা তোমার জন্য। ধন্যবাদ আপু। জুস খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিতেই আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। মনে হচ্ছে পেটে সব কিছু ফেটে বেরিয়ে আসছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন হলো হঠাৎ করে? চলবে।